এই সভার সভাপতি আমাদের বাংলাদেশের সম্মানিত রাষ্ট্রদূত, জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত জনাব আশরাফুদ্দৌলা, উপস্থিত আছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ থেকে আসা বঙ্গবন্ধুর প্রথম এডিসি ব্রিগেডিয়ার শরীফ আজিজ এবং জাপান প্রবাসী বাংলাদেশি ভাইরা, ব্যবসায়ী ভাইরা, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রথমত মন্ত্রিসভায় আমি কিন্তু প্রবাসীদের প্রতিনিধি, কারণ আমি নিজে অনেকদিন প্রবাসী ছিলাম। আমি বেলজিয়ামে পড়াশোনা করার সময় প্রায় 8.5 বছর আমি বেলজিয়ামে ছিলাম, 9 বছরের কাছাকাছি, এবং তখন আমি সেখানে বেলজিয়াম আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম। তো সুতরাং আমি নিজে প্রবাসী ছিলাম। আমার মেয়েদের জন্ম প্রবাসে। সুতরাং একজন প্রবাসী কীভাবে তার দিন কাটে, কীভাবে একেবারে শূন্য হাতে, অলমোস্ট শূন্য হাতে একজন প্রবাসী যখন বাংলাদেশ থেকে প্রবাসে আসে এবং সেখান থেকে কীভাবে নিজেকে গড়ে তোলে, সেটা আমার কারণ আমি নিজে যেহেতু আমরা এখানে যারা ব্যবসায়ী, আপনার সবাই সেলফ মেড। আপনাদের বাবা আপনাদেরকে, আপনাদের ভাই আপনাদেরকে এই ব্যবসা প্রতিষ্ঠান বেশিরভাগ আছে, আসলে কি একটা এক্সেপশন থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা নিজেরাই আপনাদের ব্যবসাকে দাঁড় করিয়েছেন, নিজেরাই প্রতিষ্ঠিত হয়েছেন। কেউ পড়াশোনা করতে এসেছিলেন, কেউ অন্য কারণে এসেছিলেন এবং সেখান থেকে নিজেকে প্রতিষ্ঠিত হয়েছে। এবং করার ক্ষেত্রে, এভাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বাঙালিরা কিন্তু শুধু জাপান নয়, সমস্ত পৃথিবীতে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। যেখানে আমেরিকায় কালোরা 300 বছর আগে গেছে, সেই কালোরা বাঙালিদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকরি করে, অথচ যেই বাঙালি শূন্য হাতে গিয়েছিল সে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করত, এমনকি সবথেকে লোয়ার জবটা করত, সে কিন্তু 5 বছর পর সেই প্রতিষ্ঠানের অন্য একটি প্রতিষ্ঠান সেই ধরনের মালিক হয়ে। সুতরাং এটা করার ক্ষেত্রে বাঙালিরা যে দক্ষতা, যোগ্যতা, নিষ্ঠার প্রমাণ দিয়েছে, সেটা অনেক জাতির পক্ষে দেওয়া সম্ভব নয়। এটা সম্ভব হয়েছে কারণ পার্সোনাল লাইসেন্স। আরেকটা ওই যে একটা ওই যে খবর কেমনি বলো না, আপনি ফোন করলাম চাই না, আমি ফোন করলাম। জীবনকে গড়ে এটা আবহমান কাল ধরে যুগ ধরে বাংলাদেশে এসছে বলেই বাঙালিরা বই পরিবেশে গিয়ে নিজেকে ভালো দিতে পারে এবং সেখান থেকে প্রতিষ্ঠিত। তো সেই ক্ষেত্রে আপনারা আজকে এখানে যারা আছেন সবাই নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই জন্য আমি প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের জন্য আমি নিজে কথা। আমি সংক্ষিপ্ত বলবো, কারণ বলতে গেলে অনেক কথা বলতে হবে। আপনাদের অনেক সমস্যা আছে ব্যবসা ক্ষেত্রে, সরকারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে, এবং আমাদের দেশে সরকার যখন ব্যবসায়ী হয়ে যায় তখন সরকারের পক্ষে জনগণকে ডেলিভার করা সম্ভবপর হয় না, এবং সরকার যখন জনবিচ্ছিন্ন হয়ে যায় তখন জনগণের সমস্যাগুলো অনুধাবন করা সম্ভবপর হয় না এবং জনগণের কল্যাণার্থে পদক্ষেপ নেওয়া সম্ভবপর হয় না। অতীতে দেখা গেছে যে সরকার অনেক সময় ব্যবসায়ী হয়ে গেছে, অর্থাৎ যারা সরকার চালায় তারাই যখন নিজেরা ব্যবসা করে, আমি গাড়ির ব্যবসার কথা বলছি যেহেতু অনেকে গাড়ির ব্যবসার কথা বলছে, তখন দেখা যায় যে তিনি যখন নীতিমালা, সেই সরকার যখন কোনো নীতিমালা প্রণয়ন করে তখন স্বার্থটা বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠীর পক্ষে না গিয়ে বরং সরকারের সাথে সংশ্লিষ্ট কয়েকজন ব্যবসায়ীর পক্ষে যায়। গাড়ির ক্ষেত্রে সেটাই হয়েছে অতীতে, এবং
আরও অনেক ক্ষেত্রে, বিশেষ করে ট্রান্সফর্মার, জেনারেটর বাংলাদেশে রিকন্ডিশন জেনারেটর এক্সপোর্ট বা এই ধরনের আরও অনেক কিছু এক্সপোর্ট করার জন্য যে কোনটা করলে সরকারের ব্যয় সাশ্রয় হবে, বৈদেশিক মুদ্রা কম ব্যয় হবে। একটি নতুন জেনারেটরের দাম যেখানে ফর এক্সাম্পল $100, সেখানে একটি পুরনো জেনারেটর যেটা অলমোস্ট ইকুয়ালি ইকুইপড এবং এফিশিয়েন্ট, মেবি 80% এফিশিয়েন্ট, সেটার ব্যয় হচ্ছে 50%। তা আমার এখানে কিন্তু ব্যয় সাশ্রয় হচ্ছে 50%। সেটা কিন্তু যখন সরকার জনবিচ্ছিন্ন হয় তখন সেটা সেই নীতিমালা প্রণয়ন করা ডিফিকাল্ট হয়। আমি বলবো না যে আমরা সব কিছু সুচারুভাবে সমস্ত কিছু সম্পন্ন করতে পারি, সেটা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সব নবী রাসূল একটা ভুল করেছিলেন কমপক্ষে একটি। তো সুতরাং আমরা সব কিছু একেবারে সুচারুভাবে করতে পারবো সেটা আমি বলবো না। আমাদের সরকারের বয়স 5 মাস, তবে আমাদের পলিটিক্যাল উইল আছে টু ডেলিভার দ্য পিপল। আমরা চাই জনগণকে সার্ভ করতে, কারণ জনগণের নির্বাচিত সরকার জনগণের প্রতিনিধি মাত্র। আপনাদেরকে নিয়েই কিন্তু আমরা, আপনাদের ভোটে আমরা নির্বাচিত প্রতিনিধি মাত্র, টু সার্ভ ইউ পিপল। উই আর নট মাস্টার অফ দ্য পিপল, উই আর রাদার সার্ভেন্ট অফ দ্য পিপল। আমি এবং আমার কর্মকর্তা সবাই রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। সুতরাং আমরা চেষ্টা করব যে যাতে আমাদের বাংলাদেশি ভাই বোন যারা দেশে আছে এবং বিদেশে যারা আছে তাদেরকে বেটার সার্ভ করার জন্য। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে 6.5 মিলিয়ন বাংলাদেশি, 65 লক্ষ বাংলাদেশি বসবাস করে। সুইজারল্যান্ডের জনসংখ্যা হচ্ছে 60 লক্ষ। অনেক দেশের জনসংখ্যার চেয়ে বাংলাদেশের প্রবাসী জনগোষ্ঠী অনেক বেশি, এবং আগামী 5 বছর পর এই জনসংখ্যা 8 মিলিয়ন বা 8.5 মিলিয়ন হবে, এবং আরও পরে এটা 1 কোটি ছাড়িয়ে যাবে। সুতরাং এই বৃহৎ জনগোষ্ঠী যারা বিদেশে বসবাস করছে তাদের পাঠানো রেমিটেন্সটা হচ্ছে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। তো আমরা এই জন্য প্রবাসীদের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে আমরা অত্যন্ত যত্নবান, কারণ প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ করতে হলে প্রবাসীদের কন্ট্রিবিউশনটা কি সেটা বুঝতে হবে, প্রবাসীদের মনোবেদনা কি সেটা বুঝতে হবে, প্রবাসীদের অসুবিধা কি সেটা বুঝতে হবে। আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রীর চেয়ে বেশি অন্য কেউ বুঝে বলে আমি মনে করি না, কারণ আমাদের নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে প্রবাসী ছিলেন। বঙ্গবন্ধু যখন মৃত্যুবরণ করে তিনি তখন প্রবাসে ছিলেন বলে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন, এবং তিনি রাজনীতিও শুরু করেছিলেন প্রবাসে। তার ছাত্র রাজনীতির অধ্যায়টা যদি বাদ দিই, তাহলে জাতীয় রাজনীতি যদি ধরি, তাহলে প্রথম রাজনীতি শুরু হয় লন্ডনের ইয়র্ক হলে বক্তৃতা দেওয়ার মধ্য দিয়ে। সুতরাং তার চেয়ে বেশি প্রবাসীদের যন্ত্রণা বোঝার মতো মন্ত্রিসভায়ও কেউ আছে বলে আমরা 2-1 জন ছাড়া, আমি নিজে যেহেতু প্রবাসে ছিলাম, তার ছেলেমেয়েরা প্রবাসে আছেন। প্রধানমন্ত্রিত্বের কি গ্ল্যামার সেটা বোঝার চেষ্টা শেখ হাসিনার ছেলে জয় কিংবা পুতুল মেয়ে তারা বোঝার চেষ্টা করেন গত মেয়াদে, এখনও চেষ্টা করেন না। যে গত মেয়াদে যখন শেখ হাসিনা, আমি কথার পিঠে কথা এসছে বলে বলছি, যখন প্রধানমন্ত্রী ছিলেন, হোয়াট ইজ দ্য গ্ল্যামার অফ দ্য প্রাইম মিনিস্টারশিপ, তারা সেটা বোঝারও চেষ্টা করে না। অন্যদিকে প্রধানমন্ত্রীর অফিসকে ইউজ করে কি করা হয়েছে বা প্যারালাল কি অফিস করা হয়েছে, আমি সে রাজনৈতিক বিতর্কে যাব না, আমি জাস্ট কথা এসছে বলে বলছি। সুতরাং তার পক্ষে প্রবাসীদের যন্ত্রণা বোঝা অন্য যে কারো চেয়ে অনেক বেশি সহজ এবং বুঝতে পারে। তবে প্রবাসীদেরও কিছু দায়িত্ব আছে, কারণ একটা জাতির উন্নয়ন তখনই সম্ভবপর হয়, কোনো একটা জাতির, এই জাপান দ্বিতীয় মহাযুদ্ধের সময় মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। 15 বছরের মাথায় 1955-এ 10-12 বছরের মাথায়, 12 থেকে 14 বছরের মাথায় সেই জাপান এইড কন্ট্রিবিউটিং কান্ট্রি হয়েছে, যেটা এইড গ্রহণ করেছে দ্বিতীয় মহাযুদ্ধের পর। 12-14 বছরের মাথায় সেটা এইড প্রদান করা শুরু করেছে। এটা কেন সম্ভবপর হয়েছে? আপনারা যারা জাপানে আছেন তারা আমার চেয়ে বেশি ভালো বুঝেন। এটা হচ্ছে পার্সোনাল কমিটমেন্ট টু দ্য নেশন, ইন্ডিভিজুয়াল কমিটমেন্ট টু দ্য নেশন। এটা যদি সম্ভবপর না হয়, কোনো জাতিকে পুশ করে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর না। যদি
স্বপ্রণোদিত হয়ে জাতির প্রত্যেকটা মানুষ যদি কাজ না করে স্ব অবস্থান থেকে দেশে